সুধী দর্শক মণ্ডলী, আশা করি সবাই ভালো আছেন। স্বনির্ভর জীবনের পথে আপনার পাশে আইএনডিআর। আমাদের কাছে অনেক প্যারেন্টস আসে অথবা অনেক সময় অনেক জায়গাতেই বলতে শুনি যে আমার বাচ্চার প্রোগ্রেস খুব স্লো। আমরা অনেক কিছু শেখানোর চেষ্টা করছি, অনেক কিছু টিচার শেখানোর চেষ্টা করছে, সবাই মিলে আমরা চেষ্টা করছি, কিন্তু দেখা যাচ্ছে যে আমার অটিজম বাচ্চাটির প্রোগ্রেস খুবই স্লো। এটা কেন? আবার কোনো বাচ্চা তো দেখি খুব দ্রুত ডেভেলপ করছে। আবার কিছু প্যারেন্টস প্রশ্ন করে যে আচ্ছা, আমি তো খুব সচেতন ছিলাম, প্রেগনেন্সির সময়, জন্মের পরে কোনো সমস্যা ছিল না, তাহলে আমার বাচ্চার কেন অটিজম হলো? তো আজকে এই দুইটা কোশ্চেনের অ্যান্সারই আপনারা হয়তো একদম শেষ পর্যন্ত শুনলে পেয়ে যাবেন, এবং এই ধরনের সমস্যায় কি করতে হয় সেই গাইডলাইনটুকুও হয়তো আশা করি আপনারা পেয়ে যাবেন। তো যে দুইটি বিষয় নিয়ে আমি আলোচনা করব, সেই দুইটি বিষয় হচ্ছে বাচ্চাদের ইন্টারনাল কিছু শারীরবৃত্তীয় অর্থাৎ ফিজিওলজিক কিছু বিষয় আছে যেগুলি তাদের ব্রেন ডেভেলপ করতে বাধা দেয়। তো এগুলি নিয়ে খুব বেশি আলোচনা হয় না, কারণ এগুলি খুবই ডিপ মেডিকেল সায়েন্সের ব্যাপার। তারপরও আমি চেষ্টা করব সহজ ভাষায় আপনাদেরকে বুঝিয়ে বলতে, তাহলে আপনারা বুঝে যাবেন কেন কিছু বাচ্চার প্রোগ্রেস স্লো, অথবা আমার বাচ্চাটার কি কারণে ব্রেন ডেভেলপ করতে বাধাগ্রস্ত হচ্ছে, অথবা সে অটিজমের আচরণগুলো প্রকাশ পেয়েছে। তো সাধারণত কি হয় আমরা জানি, সামাজিক যোগাযোগ এবং সামাজিক যে মিথস্ক্রিয়া অর্থাৎ সোশ্যাল ইন্টারাকশন এবং সোশ্যাল কমিউনিকেশন, এগুলির ব্যাপক একটা ঘাটতি থাকে অটিজম বাচ্চাদের মধ্যে। সেই সাথে কিছু রিপিটেটিভ অথবা পুনরাবৃত্তিমূলক আচরণ থাকে, সেই সাথে কিছু রেস্ট্রিক্টেড ইন্টারেস্ট থাকতে পারে, অনেক ধরনের সেন্সরি প্রবলেম থাকে। কিন্তু এগুলি কিন্তু সবকিছুই বাহ্যিক অর্থাৎ আচরণ দিয়ে আমরা বুঝতে পারছি। তো এগুলো তো গেল বাহ্যিক কিছু আচার আচরণের সমষ্টি, যেগুলি নিয়ে আমরা চিন্তিত থাকি। কিন্তু ইন্টারনাল কি ব্যাপারগুলো ঘটে যার কারণে আমার বাচ্চাটার মস্তিষ্কের বিকাশ অথবা তার অ্যাবিলিটির যে বিকাশ ডেভেলপমেন্ট সেগুলি বাধাগ্রস্ত হচ্ছে, সেগুলি নিয়ে আমরা আজকে আলোচনা করব। প্রধানত দুটি ঘটনা যেটা রিসার্চে এখন অনেক বেশি পরিমাণে আসছে, এই দুটি ঘটনার কথা আপনারা হয়তো শুনেছেন, কিন্তু যেহেতু এগুলি অনেক ডিপ মেডিকেল সায়েন্সের ব্যাপার, অনেক সময় হয়তো ব্যাখ্যা করা হয় না অথবা মানুষের বোধগম্য করে হয়তো অত রিসোর্সও পাওয়া যায় না বাংলায়। তো আমি আজকে যেটা বলবো, প্রধান দুটি ব্যাপার ঘটে। একটা হচ্ছে মাইটোকন্ড্রিয়াল ডিসফাংশন এবং একটি হচ্ছে নিউরো অটো ইমিউন রেসপন্স অর্থাৎ ব্রেইন ইনফ্লামেশন। প্রথমে আসি আমরা মাইটোকন্ড্রিয়াল ডিসফাংশন নিয়ে। মাইটোকন্ড্রিয়া কি? মাইটোকন্ড্রিয়া হচ্ছে আমাদের দেহকোষে প্লাস ব্রেইনের যে নিউরন অর্থাৎ ব্রেইন সেল, সেই সেলগুলোর মধ্যে মাইটোকন্ড্রিয়া থাকে। যেই মাইটোকন্ড্রিয়া হচ্ছে একটি পাওয়ার হাউস, অর্থাৎ আমরা যেই ধরনের ফুয়েল অথবা খাদ্য এগুলি আমরা খাই, সেই খাদ্যগুলো পরিপাক হয়ে, এটাকে আমরা মেটাবলিজম বলি, যে আমাদের শক্তি উৎপাদন হয়। তো এই শক্তিগুলো ধরেন আমরা আমাদের মাইটোকন্ড্রিয়াতে গ্লুকোজ, পানি এবং অক্সিজেনের সংমিশ্রণে একটি বিক্রিয়া ঘটে এবং এই বিক্রিয়ার ফলে শক্তি উৎপাদন হয়। কিন্তু দেখা যায় যে আমাদের 80% অটিজম বাচ্চাদের রিসার্চে দেখা গেছে যে তাদের মধ্যে মাইটোকন্ড্রিয়াল ডিসফাংশন থাকে, অর্থাৎ এই যে শক্তি উৎপাদনের যে ক্ষমতা, শক্তি উৎপাদনের যে সাবলীলতা, এটা অনেক সময়ই বাচ্চাদের মধ্যে ঘাটতি দেখা যায়। এই যে শক্তি, এটাকে আমরা মেডিকেলের পরিভাষায় বলি এটিপি। যাই হোক, আপনারা যারা আরও বেশি জানতে চান এই টার্মগুলো দিয়ে সার্চ দিবেন, হয়তো আরও কিছু পেয়ে যাবেন। কিন্তু দেখা যায় যে মাইটোকন্ড্রিয়াল ডিসফাংশনের কারণে আমাদের ব্রেইনের ভিতরে যেই পরিমাণ ব্রেইন পাওয়ার দরকার, অর্থাৎ একটি নিউরন অথবা একটি ব্রেইন সেল প্রাথমিকভাবে বেঁচে থাকার জন্য, ড্যামেজ হলে নিজেকে রিপেয়ার করার জন্য এবং প্রলিফারেশন অর্থাৎ নিজের সংখ্যা বৃদ্ধি অথবা নতুন কানেকশন তৈরি করার জন্য যেই ধরনের ব্রেইন পাওয়ার প্রয়োজন, যেই ধরনের শক্তি প্রয়োজন, সেটাকে আমরা এটিপি বলি। তো এই এটিপি যখন উৎপাদন কম হয়, অর্থাৎ আমাদের ব্রেনে অনেক সময়ই দেখা যায় যে অ্যারোবিক মেটাবলিজমের বদলে ইনঅ্যারোবিক মেটাবলিজম ঘটতে থাকে। অ্যারোবিক মেটাবলিজমটা কি? অক্সিজেনের উপস্থিতিতে একটি গ্লুকোজ ভেঙে পানির সাহায্যে 38টা এটিপি তৈরি হয়, অর্থাৎ 38টা শক্তির একক তৈরি হয়। কখনো দেখা যায় যে এই মাইটোকন্ড্রিয়াল ডিসফাংশনের কারণে ইনঅ্যারোবিক মেটাবলিজম হয়, অর্থাৎ একই পরিমাণ গ্লুকোজ এবং পানির সংমিশ্রণে সেখানে অক্সিজেনের ঘাটতি থাকে অথবা অক্সিজেন কম ব্যবহার হয় ইনঅ্যারোবিক মেটাবলিজমে,
তখন মাত্র 2টি এটিপি তৈরি হয়, অর্থাৎ একই পরিমাণ খাদ্য শক্তি, পানি, এগুলি দিয়ে উৎপাদন হওয়ার কথা ছিল 38টি এটিপি অর্থাৎ শক্তির একক, কিন্তু সেখানে তৈরি হচ্ছে মাত্র 2টি। তাহলে এই যে 19 গুণ কম পরিমাণ পাওয়ার তৈরি হচ্ছে অর্থাৎ শক্তি তৈরি হচ্ছে, সেক্ষেত্রে ব্রেইন কিন্তু আর তখন ব্রেইন সেলগুলো নিজেদের যে কার্যক্রম, নিজেদের যে রিপেয়ার অথবা নতুন কানেকশন তৈরি করা, এই জিনিসগুলো তখন আর এই শক্তি পায় না, সে ধুকে ধুকে কোনো মতে বেঁচে থাকে। তো এই মাইটোকন্ড্রিয়াল ডিসফাংশনটা একটি বড় ব্যাপার আমাদের স্পেশাল চাইল্ডদের ডিলে ডেভেলপমেন্টের কারণে। তার ব্রেনটা হয়তো বেঁচে আছে সার্ভাইভালের জন্য শুধুমাত্র, কিন্তু তার ব্রেন নতুন কানেকশন তৈরি করতে পারছে না, নিজেকে রিপেয়ার করতে পারছে না। তো এই ক্ষেত্রে আমাদের করণীয় কি? আধুনিক টেকনোলজিতে আমরা যেই জিনিসটা ব্যবহার করি এই ধরনের মাইটোকন্ড্রিয়াল ডিসফাংশনে, সেটাকে আমরা বলি ট্রান্সক্রেনিয়াল ফটোবায়োমডুলেশন। ট্রান্সক্রেনিয়াল ফটোবায়োমডুলেশন হচ্ছে 810 ন্যানোমিটার ওয়েভলেন্থের একটা লাইট, যেটাকে আমরা নিয়ার ইনফ্রারেড রেঞ্জের লাইট বলি। তো এই লাইট সোর্স যখন আমাদের ব্রেইনের মাইটোকন্ড্রিয়াগুলোতে হিট করে, তখন সেখানে কিছু শারীরবৃত্তীয় ব্যাপার ঘটে। সেখানে খুব দ্রুত নাইট্রিক অক্সাইড রিলিজ হয়। নাইট্রিক অক্সাইড হচ্ছে আমাদের একটা ভেসোডাইলেটর, অর্থাৎ সেই অঞ্চলে, যে অঞ্চলে স্টিমুলেট করা হচ্ছে সেই অঞ্চলে ব্লাড সার্কুলেশন প্রপারলি হয়, সেখানে অক্সিজেনেশন লেভেল বেড়ে যায় এবং সাইটোক্রোম সি অক্সিডেজ, তারপর রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পিসিস, এগুলি অনেক ধরনের শারীরবৃত্তীয় ব্যাপার ঘটে। হ্যাঁ, ডিএনএ লেভেলের রিপেয়ারিং ঘটে, কিন্তু সবচেয়ে বেশি যে ব্যাপারটা ঘটে সেটা হচ্ছে এটিপি সিনথেসিস, অর্থাৎ শক্তি উৎপাদন অনেক বেড়ে যায়, অর্থাৎ ইনএরোবিক মেটাবলিজম থেকে অ্যারোবিক মেটাবলিজমে সুইচ করে। তখন দেখা যায় যে নিউরনগুলো বেশি পাওয়ার পাচ্ছে নিজের কার্যক্রম করতে, নিজেকে রিপেয়ার করতে এবং নতুন কানেকশন তৈরি করতে। এখানে নিউরোপ্লাস্টিসিটি অর্থাৎ শেখা নির্ভর করে নিউরনগুলো নিজেদের মধ্যে নতুন কানেকশন তৈরি করতে পারছে কিনা। যদি নতুন কানেকশন তৈরি করতে না পারে, অ্যাডিকুয়েট ব্রেন পাওয়ার না থাকে, তাহলে কিন্তু শেখাটা অনেক ডিলে হয়। তো এই কারণে দেখা যায় যে আমি থেরাপি নিচ্ছি, আমার টিচার অনেকক্ষণ পড়াচ্ছে, চেষ্টা করছে, আমরা বাসায় চেষ্টা করছি, কিন্তু দেখা যাচ্ছে যে আমার বাচ্চার ব্রেনের সেই রকম পরিবর্তন হচ্ছে না। তো সেই সব ক্ষেত্রে আমরা ট্রান্সক্রেনিয়াল ফটোবায়োমডুলেশনটা খুব ভালো কাজ করে এবং দ্রুত উপকার পাওয়া যায়। এরপরে আরেকটা যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব, সেটাও এখন একেবারে খুবই হট টপিক, সেটা হচ্ছে নিউরো অটো ইমিউন রেসপন্স এবং নিউরো ইনফ্লামেশন। অর্থাৎ জন্মের আগে বাচ্চা যখন মায়ের পেটে ছিল, জন্মের সময় অথবা জন্মের পরে, যে কোনো কারণেই হোক, তার যদি ব্রেইনের মধ্যে অথবা রক্তে কোনো কারণে প্রদাহ তৈরি হয়, যেমন অনেকগুলো প্রো ইনফ্লামেটরি সাইটোকাইন্স আছে, ইন্টারলিউকিন 1, ইন্টারলিউকিন 6, TNF আলফা। তো এই ধরনের প্রো ইনফ্লামেটরি সাইটোকাইন্সগুলোর ফলে তখন দেখা যায় যে বাচ্চার ব্রেইনে একটা অ্যান্টিবডি তৈরি হয়। এটাকে আমরা বলি অ্যান্টিফিটাল ব্রেইন অটো অ্যান্টিবডি। তো এই অ্যান্টিবডিটা কি করে? বাচ্চাদের ব্রেইনের মধ্যে একটা প্রদাহ তৈরি করে, ইনফ্লামেশন তৈরি করে। তো এই ইনফ্লামেশনের কারণে তখন দেখা যায় যে আমাদের ব্রেইন সেলগুলো কোনো মতে বেঁচে আছে, নতুন কানেকশন তৈরি করতে পারছে না, এবং দেখা যাচ্ছে যে দীর্ঘমেয়াদে তার বিকাশগত সমস্যা এবং অটিজম লাইক সিমটমগুলো আসছে। এটা বিভিন্ন কারণে হতে পারে। প্রেগনেন্সিতে মায়ের যদি কোনো ভাইরাস ইনফেকশন হয়, সেখান থেকেও হতে পারে। মায়ের অনেক সময় অন্ত্রের মাইক্রোবায়োটা অর্থাৎ পেটের অনেক ধরনের সমস্যার কারণে হতে পারে। আপনারা যারা একটু পড়াশোনা করতে চান, এগুলি নিয়ে সার্চ দিলে আপনারা অনেক কিছু পেয়ে যাবেন। কিন্তু জন্মের আগে এটা হতে পারে, জন্মের সময় কোনো সমস্যার কারণে হতে পারে, অথবা জন্মের পরেও, ধরেন হেভি মেটাল, পেস্টিসাইড, বিভিন্ন ধরনের টক্সিক কোনো পদার্থ, এগুলিও কিন্তু নিউরো অটো ইমিউন রেসপন্স তৈরি করতে পারে এবং ব্রেনে প্রদাহ তৈরি করতে পারে। তো সেই সব ক্ষেত্রে দেখা যায় যে আমাদের বাচ্চাদের বিকাশ বাধাগ্রস্ত হয় এবং তাদের অটিজম লাইক সিমটমগুলো আসতে থাকে। তাহলে এই নিউরো অটো ইমিউন রেসপন্স এবং ইনফ্লামেশন কমাতে তাহলে কি করা যায়? আধুনিক প্রযুক্তি সারা পৃথিবীতেই এখন ব্যবহার শুরু হয়েছে। এগুলিকে আমরা বিভিন্ন নামে অনেক সময় বলা হয়, যে যেমন আমরা খুবই সূক্ষ্ম মাত্রায় কিছু ব্রেইন অ্যাডভান্স লেভেলের ব্রেইন ফিজিওথেরাপি আছে, যেগুলিকে অনেক সময় নিউরোমডুলেশন বলে, কোনো কোনো ক্ষেত্রে ট্রান্সক্রেনিয়াল ডিসস্টিমুলেশন বলা হয়। তবে সবচেয়ে পপুলার যেটা, সেটা হচ্ছে ট্রান্সক্রেনিয়াল ভেগাস নার্ভ স্টিমুলেশন, সেটা আমরা বাংলাদেশে বায়োফিজিক্যাল থেরাপি নামে চিনি।
তো এই ধরনের টেকনোলজিগুলোর মাধ্যমে দেখা যায় যে ব্রেইনের এই যে অটো ইমিউন রেসপন্স এবং যে ব্রেইন ইনফ্লামেশন এগুলিকে কমিয়ে এনে তখন ব্রেইনে একটা সুন্দর অবস্থা রাখা যায় যাতে তার উন্নতিগুলো দ্রুত হয় এবং সে দ্রুত শিখে। এমন আমরা দেখেছি 15 বছর 20 বছরের মানুষও আমাদের এই ধরনের টেকনোলজির মাধ্যমে তাদের ইনফ্লামেশন যখন কমিয়ে আনা সম্ভব হয় তখন তারা বেটার পারফর্ম করে এবং নতুন নতুন অনেক স্কিল শিখে। এবং যারা ছোট বয়সে শুরু করছে তারা কিন্তু আর সেই খারাপ পর্যায়ে যে সে নিজেকে নিজে পারফর্ম করতে পারছে না, প্রাত্যহিক জীবনে সে ইন্ডিপেন্ডেন্ট হতে পারছে না, সেই জিনিসগুলোতে কিন্তু আর সে পর্যবসিত হয় না। তো এগুলি যত ছোট বয়সে শুরু করা যাবে 2 বছর, 2.5 বছর, 3 বছর বয়সে তত দ্রুত রেজাল্টগুলো আসে। সাধারণত দেখা যায় যে প্রচলিত যে থেরাপি ব্যবস্থাগুলো আছে সেগুলিতে 5-6 বছরে যে ডেভেলপমেন্ট আসে, অনেক সময়ই এই প্রযুক্তিগুলো ব্যবহার করে মাইটোকন্ড্রিয়াল ডিসফাংশন এবং ব্রেইনের অটোইমিউন রেসপন্সকে যদি অ্যাড্রেস করা যায় তাহলে দেখা যায় যে সেই একই পরিমাণ উন্নতি আসতে অন্যান্য থেরাপির পাশাপাশি এই প্রযুক্তিগুলো ব্যবহার করলে 1.5-2 বছর সময় লাগে। এটা আমাদের অভিজ্ঞতায় আমরা বলছি। তো যাই হোক, আপনারা এগুলি জানলেন। তো আপনার বাচ্চার যদি ডিলে ডেভেলপমেন্ট হতে থাকে, যে আমরা অনেক কিছু করছি, থেরাপি করছি, বাসায় কাজ করছি, স্পেশাল স্কুলে যাচ্ছে, কিন্তু উন্নতিগুলো স্লো হচ্ছে, সেক্ষেত্রে আপনারা মাইটোকন্ড্রিয়াল ডিসফাংশন অথবা অটো ইমিউন রেসপন্স এবং নিউরো ইনফ্লামেশন এই ব্যাপারগুলো চিন্তা করতে পারেন। এই অ্যাঙ্গেলে আগালে পাশাপাশি বেসিক থেরাপি এবং বাসার কাজ, স্পেশাল স্কুল সব কিছু কন্টিনিউ করলে দেখা যায় উন্নতিগুলো অনেক দ্রুত হয়। তো আশা করি আপনারা অনেক কিছু জানলেন। এরপরে যদি আপনাদের কোনো জিজ্ঞাসা থাকে কাইন্ডলি আমাদের চ্যানেলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং কমেন্টে লিখবেন। আমরা চেষ্টা করব সেগুলি উত্তর দেওয়ার জন্য। সবাইকে ধন্যবাদ।